হওয়ার পরে এটি আস্তে আস্তে বৃক্ষরোপণ নাম করে এক গাছের থেকে করার পরে এই গাছটা দূষিত অলৌকিত কাজের ভিতরে চলে যায়। যার পরিবর্তে এই গাছের ডাল আস্তে 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 মানুষের জমির পারে চলে যায়, কেউ কাটেন নাই ভয়তে। যদিও বা একজন কাটছিল, তার সন্তান মারা যাওয়ার পরে এই গাছে আর কেউ হাত দেয়নি। মালিকানা জমি সবই চলে যায় গাছের তলে, কিন্তু এই জমি কেউ গাছ কেউ কাটে না। কিছু গাছ নিয়ে কেমন যেন এক ধরনের রহস্য ঘিরে থাকে সবসময়। নাম শুনলেই কেমন যেন ভুতুরে অনুভূতি হয়। তেমনই একটি গাছ এশিয়ার সবচেয়ে বড় বট গাছ। বট গাছ সহ যে কোনো বড় গাছ দেখলেই মনে হয় হাজার বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আর বাংলাদেশের সবচেয়ে পুরনো বট গাছের গল্পটা ঠিক এইরকমই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি। 2.08 একর জমি জুড়ে রয়েছে এর বিস্তৃতি। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট পর্যন্ত। বর্তমানে এই গাছটি খণ্ড খণ্ড হয়ে প্রায় 50টিরও বেশি শাখায় রূপ নিয়েছে। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিবিসির এক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জানানো হয়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। এটি কারো কাছে সুইতলা বটগাছ, কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ নামে পরিচিত। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী। সফর সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে এশিয়া মহাদেশের প্রাচীনতম আর বাংলাদেশের সবচেয়ে পুরাতন বটগাছ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় অবস্থিত মল্লিকপুরের। এই ভিডিওটিতে দেখতে পাবেন কিভাবে আসবেন এই মল্লিকপুরে, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কত টাকা খরচ পড়বে। তবে চলুন শুরু করা যাক। ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব 200 কিলোমিটার আর কালীগঞ্জ পৌঁছাতে আরও 16 কিলোমিটার যেতে হয়। রাজধানী ঢাকা থেকে প্রতিদিন ঝিনাইদহ ও কালীগঞ্জের উদ্দেশ্যে বেশ কিছু এসি নন এসি বাস ছেড়ে যায়। এসব পরিবহনের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা ডিলাক্স, রয়্যাল পরিবহন, জেআর পরিবহন, পূর্বাশা, মেহেরপুর ডিলাক্স ইত্যাদি। এই বাসগুলোর ভাড়া পড়ে 300 থেকে 500 টাকার মধ্যে। ঝিনাইদহের কালীগঞ্জে থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, যে হোটেলগুলোতে মাত্র 400 থেকে 600 টাকার মধ্যে আপনি রাত্রি যাপন করতে পারবেন। এলাকার যে কোনো স্থানীয় হোটেলে 100 থেকে 150 টাকার মধ্যে খুব ভালোভাবে দুপুরের খাবার এবং রাতের খাবার সেরে নিতে পারবেন। দর্শক, এটি হচ্ছে কুলা লাটা স্ট্যান্ড। আপনারা যদি সুইতলা মল্লিক বাজার এশিয়ার সবচাইতে বড় বটবৃক্ষের এখানে যেতে চান, তাহলে ঝিনাইদহ থেকে এসে কালীগঞ্জ চৌরাস্তায় নেমে মাত্র 10 টাকা জনপটি ভাড়া দিয়ে এই লাটা স্ট্যান্ডে আসতে পারবেন। এটা কুলা লাটা স্ট্যান্ড বলে। এই কুলা লাটা স্ট্যান্ড থেকে জনপতি 25 টাকা ভাড়ায় মল্লিক বাজার চলে যেতে পারবেন। দর্শক, এটি হচ্ছে মল্লিকপুর বাজার। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। এই মল্লিকপুর বাজার থেকে এই পাশে আসলেই আমরা দেখতে পাবো এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ। এই বটবৃক্ষটা এখান থেকেই শুরু, একদম মল্লিকপুর বাজারের পাশেই, এক কথায় মেন রাস্তার সাথেই। আমরা যদি একটু আগাই তাহলে দেখতে পাবো এটাই মূলত সেই এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ।
এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের প্রবেশ মুখে রয়েছে বিশাল একটি গেট। এই গেটটি স্টিলের তৈরি। গেটের দুই পাশে বটগাছের প্রতীকী চিত্র রয়েছে। গেটের সাথে লাগানো একটি ছোট ঘর রয়েছে, যেখানে অবস্থান করে বন বিভাগের একজন প্রহরী, যিনি এই গাছের দেখভাল করেন। এই গাছটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের প্রাচীনতম বটবৃক্ষ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা বটগাছ থেকে। এই গাছ এবং পুরো এরিয়াটি এখন বন বিভাগের আন্ডারে। যেহেতু বন বিভাগ এটি সংরক্ষণ করছেন, তাই বন বিভাগ থেকে এখানে নিয়োজিত লোক রয়েছেন যিনি এই জায়গাটি দেখাশোনা করেন। আমরা এই বন বিভাগের একজন প্রতিনিধি হিসেবে পেয়েছি খালেক ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে কোনো রকম ভালো আর কি। আপনি এই বটবৃক্ষের পরিচালনার দায়িত্বে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মূল গাছটা ছিল আমরা যেখানে দাঁড়াই, মানে এই জায়গাটাতে? হ্যাঁ, এখানে দাঁড়াই কথা বলছি। এই ট্যাগ জায়গাটা, এখানে একটা কুয়ো ছিল, সেই কুয়োর ভিতর থেকে গাছটা উৎপত্তি। মানে কুয়া থেকে গাছের উৎপত্তি? একজন মুরব্বী ছিল এখানে, হ্যাঁ, 125 বছর বয়সে। তা উনিও জানেন না যে গাছটা কোথায় ছিল। ওনার দাদু সাথে আসতো ছোটবেলায়, তো ওনার দাদু আর কি ওনাকে বলতো যে গাছের জায়গা কিন্তু এইটাই, এখানে কোনো গাছ নেই এখন বর্তমান। তবে চতুর্থ গাছ, তৃতীয় গাছ, মানে এইভাবে প্রজন্মের কেন্দ্র করে 5 নম্বর পর্যন্ত গাছ হয়েছে। তো এখন বর্তমান দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এর কোনো অংশধারী কোনো গাছ এখন নাই। একটা গাছ ছিল, থাকার পরিবর্তেও সেই গাছটার মেন ডাল যেটি, সেটা ভেঙে পড়ে পচে নষ্ট হচ্ছে। এবং চতুর্থ গাছের থেকে 19টে গাছ পড়ে গেছে, ঝুপি গাছ। আর তাতে এক এক জায়গায় 4টে-5টা করে গাছ। এক শিকড় থেকেই নামার পরে যে বিভিন্ন জায়গায় শিকড় নামাইয়ে এই 4-5টা করে গাছ হয় এক এক জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, এখন বর্তমান নেই চতুর্থ গাছ, কিছু গাছ আছে। এর ভিতরে কোনো রোদ আসেনি। গাছের ডালে পরে মানুষ 2-3জন করে শুয়েছিল, গামছা পাড়ে নেট তলে নাক ডেকে ঘুম দিত। তার জন্যই গাছের নাম হয়েছে সুইতলা। মানে এর শুয়ে শুয়ে বিশ্রাম নিত, হ্যাঁ, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সুইতলা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম? ওয়াশরুম, মানে যারা এখানে বেড়াইতে আসে ওয়াশরুমের প্রয়োজন হলে তারা এখানে যায়। আর এখানে কি আমার কাছে থাকে, যার প্রয়োজন হবে আমার কাছে চাবি দেবো, তিনি টয়লেট করবেন বা চাবিটা দিবেন। বা আমার বাংলো আছে আমার থাকার জন্য। এখন থাকা যায় এখানে? হ্যাঁ, আমি নিজে থাকি। আমার বিনা অর্ডারে তো বাইরের লোক আমি রাখি না। উপরে আমার স্যারেরা আছে, তাদের অনুমতি ছাড়া আমার এখানে কোনো রাখার নির্দিষ্ট নেই। হ্যাঁ, কিন্তু অনুমতি সাপেক্ষে রাখা যাবে। এটা তো পুরোটাই বন বিভাগের আন্ডারে, তাই জন্য বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে। কুমার, হ্যাঁ, কুমার পাল মশাই, হ্যাঁ, বা তিনি এখানে থাকতেন। তার বাড়ি কুয়া ছিল ওই সময়। ওই কুয়ার ভিতর থেকে এই গাছটা হয়। হওয়ার পরে এটি আস্তে আস্তে বৃক্ষরোপণ নাম করেন এক গাছের থেকে। করার পরে এই গাছটা দূষিত অলৌকিত কাজের ভিতরে চলে যায়। যার পরিবর্তে এই গাছের ডাল আস্তে 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 মানুষের জমির পাড়ে চলে যায়। কেউ কাটেন নাই ভয়তে। যদিও বা একজন কাটছিল, তার সন্তান মারা যাওয়ার পরে এই গাছে আর কেউ হাত দেয়নি। মালিকানা জমি সবই চলে যায় গাছের তলে, কিন্তু এই জমি গাছ কেউ কাটে না। এখন এই যে বন বিভাগ, জেলা পরিষদের আন্ডারে কিছু পাঁচিল হওয়ার পরে দেখে যে এটা সব মালিকানা জমি, 2.5 বিঘা জমি খাস। তখন বন বিভাগের আওতাধীনে 2009 সালে তাদের হাতে হস্তান্তর করে জেলা পরিষদ করে। তাদের সুন্দর একটা পরিবেশের সক্ষমের পরে তারা আসেন, যাতে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। এটা তারাও চেষ্টা করছে। এবং উপরে যে মহলদায় যারা আছেন, আমাদের উপদেষ্টা যারা আছেন, তারা এটার দেখভাল করবেন। সুন্দর একটা পরিবেশের জায়গা হবে, ইতিহাসের জায়গা হবে। আচ্ছা, বুঝলাম। তা এখানে এই কালীবেদী হওয়ার কারণটা এটাই? গাছে পুজো টুজো করতো, ওই আমল থেকেই করে আসতেন। মানে ওই আমল থেকে এই বেদিটা ছিল? তাই এই বেদিটা এরম ছিল না,
হয়তো বাধা হয়েছে কয়েকটা ইট মিট ছিল, কিন্তু এটা করা হয়েছে রাত্রির বেলায়, বৃষ্টি হচ্ছে সারা রাত। সেই অবস্থায় মানে যারা এই শিবার লোক তারা আর কি ওই কাগজ টাঙাই এই যে একে রাত্রি ওরা করে চলে যায়। কিন্তু ওই সময়টা করা হয়ে গেছে, কিছু কি করার নাই, কিচ্ছু করার নাই, কারণ এই ভাঙতে গেলে দোষ সেটা নিয়ে আবার ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হবে, কারণ এটা ভাঙাও যাবে না, এর 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 গতিবেগে নষ্ট হবে। যেমন গাছের শিকড় নামালে আস্তে আস্তে ফাটল ধরেছে, কত জায়গা ফাটে গেছে, তাই এইভাবে আর কি এটা চলে যাবে, চলে যাবে, কিন্তু কারো উদ্যোগে এটা ভাঙা যাবে না। না, এটা হচ্ছে আর পরিবর্তে কোনো মেরামত করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার জানার আছে, এখানে কোনো ভূতুরে ঘটনা আছে? ভূতের এটা আছে অলৌকিক ঘটনা। আপনারা আসছেন, দেখেন ক্যামেরার সামনে কোনো কিছু, কোনো পাখির পায়খানা, কুকুরের পায়খানা, কোনো কিছু পান কিনা দেখেন তো পাবেন না, পাবো না, এটা পাবেন, দেখা যাচ্ছে না। যে কারণ হচ্ছে যে এখানে অলৌকিক জায়গা, পবিত্র জায়গা। আমি যেখানে ডিউটি করি যে আমি একটা ডাল কাটবো, আমি পারবো না, আমি কাটতে পারবো না। যদিও বলে তা আমার জীবনকে বাঁচাই রেখে আমি তা কাটতে পারবো না, আমার জীবনকে বাঁচাতে হবে আমি যতদিন থাকি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এই গাছটা কাটতে গেলে হয়তো আপনার একটা ক্ষতি হতে পারে, তাই না? যতই আমি তাদের সাথেই থাকি, আমি তাদের সাথে এখন মিশে গেছি, এখন আমি তাদের সাথে এখন আছি, বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে আপনি তাদের সাথেই আছেন এখন, তারপরও এই গাছের ডাল কাটলে হয়তো আপনার ক্ষতি করতে পারে। আর কোনো ঘটনা ঘটেছে যে আপনার সামনে দেখা দিয়েছে কেউ? না না, এটা বলা যাবে না, এটা আমি কারো বলিনি, অনেক ক্যামেরায় এসে আমি বলিনি, কারণ এটাও বলা নিষেধ আছে, আমার নিষেধ আছে। আচ্ছা, এটা দেখফল নিজে দেখি, নিজের আলামতে রাখি, সেটা আমি কাউকে বলি না। আচ্ছা, তার মানে আপনার সাথে দেখা দিল সেটা আপনি বলতে চাচ্ছেন? আমার জন্ম যে 10 মাস 10 দিন রেখেছেন পেটে, তার কাছে এগুলি কথা ধরে দেওয়া সম্ভব হয়, কিন্তু তাও বলা যায় না, বলা যায় না। ঠিক আছে, বলতে হবে না। এই যে বটবৃক্ষের এরিয়াটি আপনি দেখলে বুঝবেন যে প্রচুর নোংরা কিন্তু হয়ে আছে, আশপাশে প্রচুর নোংরা হয়ে আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো বালাই নেই, যার কারণে প্রচুর পরিমাণে মশা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আসার পর থেকে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছে। তাই এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, এখানে যদি মানুষের আসার পরিবেশ সৃষ্টি করা না হয়, তাহলে এই হেরিটেজটি দেখার জন্য কেউ আসবে না। আবার যদি কেউ এসে মশার কামড়ে অসুস্থ হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন না? তাই যারা এখানে ভ্রমণ করতে আসবেন এই বিষয়টি মাথায় রাখবেন। দর্শক, বিদায় নিতে যাচ্ছি মল্লিকপুরের সেই বিশাল বটবৃক্ষ থেকে। ঝিনাইদহের কালীগঞ্জের এই মল্লিকপুরের বটবৃক্ষ সম্পর্কে সকল তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এখানে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো বিভিন্ন অনলাইন পোর্টাল এবং স্থানীয় লোকজনের থেকে শোনা, যার অথেন্টিসিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুবিধা করে দিন, যাতে তারা সহজেই দেখতে পারে বাংলাদেশের এমন একটি হেরিটেজ যা এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ। আসসালামু আলাইকুম।